প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অন্ধত্ব বা ব্লাইন্ডনেস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জহিরুল ইসলাম 1969 সালের অক্টোবরে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে স্যার আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে অন্ধত্ব, এবং আমরা দেখছি এবং জানছি পরিসংখ্যানে যে অনেক রোগী যারা আছেন কারণে বা অকারণে অন্ধত্বের শিকার হচ্ছেন। তো একটু জানতে চাইব প্রথমেই যে অন্ধত্বের পেছনে আসলে প্রধান কারণগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। অন্ধত্ব একটা অভিশাপ, এবং যে জাতির মধ্যে অন্ধ লোক বেশি আছে সেই জাতি তত পিছিয়ে আছে। সুতরাং আমরা যদি প্রগতির দিকে এগোতে চাই তো আমাদেরকে অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত হতে হবে, এবং সেটা বোঝার জন্য আমাদেরকে যে জিনিসটা প্রথমে আমাদের জাতীয় পর্যায়ে অন্ধত্বের কারণসমূহ জানতে হবে, যে আমরা কি কি কারণে আমাদের বেশিরভাগ মানুষ অন্ধ হয়ে আছে। তো অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে ছানি রোগ, ক্যাটারেক্ট। আচ্ছা। আর তারপরে আছে এই দৃষ্টি ত্রুটিজনিত চশমাজনিত দৃষ্টি ত্রুটি, সেটা তারপরে আছে গ্লুকোমাজনিত অন্ধত্ব, তারপরে আছে কর্নিয়া রোগ আছে। আমাদের দেশে এই কৃষকরা বেশিরভাগ আক্রান্ত হয় চোখের কর্নিয়া রোগ, সেই কর্নিয়াজনিত অন্ধত্ব, গ্লুকোমাজনিত অন্ধত্ব, ডায়াবেটিক রেটিনোপ্যাথি জনিত অন্ধত্ব। এই সমস্ত হচ্ছে আমাদের অন্ধত্বের প্রধান কারণ, এবং আমাদেরকে এই প্রধান কারণগুলো চিহ্নিত করে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া অ্যাক্সিডেন্ট বা ইনজুরি তো রয়েছে, আঘাত রয়েছে। তো কি কারণে হয়েছে সেটির উপর ভিত্তি করে চিকিৎসা বা প্রতিরোধের বিষয়গুলো আমি যদি এক এক করে জানতে চাই। আপনি যেটি প্রথমেই বলেছেন যে ছানি রোগ, এটি আসলে কেন হয় এবং কাদের ক্ষেত্রে হয় এবং সেটি প্রতিরোধের উপায় কি? ছানি সাধারণত আমরা ছানি বলতে বুঝি বৃদ্ধ বয়সে 60 ইয়ার্স এজ বা তার আগে পিছে, ওই সময় সাধারণত ছানি পড়ে, বয়সজনিত ছানি বলি আমরা। তো এই বয়সজনিত ছানির কারণে মানুষ এই দৃষ্টি স্বল্পতা নিয়ে ভুগছে। তো বয়সজনিত ছানি, এটা সুবিধা হলো এই ধরনের অন্ধত্ব ইজিলি রিকভারেবল। এই অন্ধত্ব দূরীকরণ খুবই সিম্পল অপারেশনের মাধ্যমে এটা দূর করা যায় এটা। সুতরাং এটার জন্য দরকার শুধু অ্যাওয়ারনেস এবং মোবিলাইজেশন। যারা মানুষ হয়তো বা রিমোট অঞ্চলে আছে তাকে সেন্টারে নিয়ে আসতে হবে। এই মোবিলাইজেশনটা দরকার, অ্যাওয়ারনেস দরকার যে আপনার এই অন্ধত্ব দূর করা সম্ভব। এই অ্যাওয়ারনেসটা দরকার। এটা হলো ছানি রোগের বিষয়। তবে আমাদের দেশে সরকারের যে ন্যাশনাল আই কেয়ার প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় সরকারি হাসপাতালগুলো, এনজিওগুলো, প্রাইভেট হসপিটালগুলো এমনভাবে ছানি রোগ নিয়ে তৎপরতা চালাচ্ছে, তাতে গড়পড়তা একটা ভালো অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেছে এবং ভালো মোবিলাইজেশন হচ্ছে। আমাদের দেশে যে ক্যাটারেক্ট সার্জিক্যাল রেট, ছানি অপারেশনের যে হার, সেটা যথেষ্ট উন্নতি হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। সুতরাং আমরা ছানি রোগ নিয়ে যে পরিমাণ আমাদের পদক্ষেপ চলছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে, আমরা মোটামুটি সন্তুষ্ট। তবে এটা আরো বাড়াতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, মোবিলাইজেশন বাড়াতে হবে। আর দ্বিতীয় যেটা হলো আঘাতজনিত যে অন্ধত্ব যেটা আছে, আঘাত, সেটা কিন্তু আমাদের সতর্কতা ডেভেলপ করতে হবে, অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। কর্নিয়া রোগ যেটা, আমাদের কৃষকরা খেতে কাজ করে ওই সময় কোনো ফসলের একটা কোনো দিয়ে তার যখন কর্নিয়াটা আঘাতগ্রস্ত হচ্ছে, তখন যদি সে সাথে সাথে অপচিকিৎসা না নিয়ে সে যদি সুচিকিৎসা নিতে পারতো তাহলে অন্ধত্বটা পরিহার করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনও আমাদের দেশে
চোখে কোনো ময়লা পড়লো, কোনো আঘাত লাগলো, এখনও মানুষ শামুকের পানি, গোলাপ জল, এটা সেটার পাতার রস, এগুলো দিয়ে সে কিন্তু প্রাথমিক চিকিৎসা করে চোখটাকে নষ্ট করে তারপর সুচিকিৎসার তার মানে এটাতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে একটু জানতে চাইবো যে এই জাতীয় সমস্যা যখন হচ্ছে, আপনি কৃষকের কথাই ধরলেন, যখন এরকম একটি সমস্যা এসে পড়ে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কি? প্রাথমিক চিকিৎসা কি রয়েছে নাকি সাথে সাথে হাসপাতালে চলে প্রাথমিক যাবে? চিকিৎসা, সেটা যদি মনে হয় যে চোখের এই মধ্যে ময়লা পড়েছে, তাৎক্ষণিক ওটা পানি দিয়ে ধোয়া। আচ্ছা, সেটা যে পানি থাকুক, মোটামুটি একটু ভালো পানি হলে ওটা দিয়ে ধোয়ার পরে তারপর যদি মনে হয় যে চোখের ভিতরে কোনো কিছু ঢুকেছে, তখন আর দেরি না করা, চোখের ভিতরে আপনার কোনো কাপড় বা কোনো কিছু দিয়ে চোখটাকে আটকানো, চোখটাকে বন্ধ করে আটকানো, তারপরে সরাসরি চোখের চিকিৎসা যেখানে আছে, অপচিকিৎসার কথা বলতেছি না আমরা, সরকার এখন এমনভাবে বিস্তৃত করেছে চক্ষু চিকিৎসার মেকানিজমগুলো, মোটামুটি কয়েক মাইলের ভিতরে সে যদি বিচক্ষণ হয় তাহলে কিন্তু সে চক্ষু চিকিৎসা চলে যেতে পারবে এবং সে সুচিকিৎসা পাবে। কিন্তু তার অ্যাওয়ারনেস হতে হবে যে আমি সুচিকিৎসা আমাকে পেতে হবে এবং যেতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ লোক গো ধরে বসে থাকে, এটা সেটা ওই আশপাশে কিছু করার জন্য চেষ্টা করে, চোখের দৃষ্টিটাকে যেভাবে মূল্য দেওয়া উচিত সেভাবে দেয় না, সময়টা নষ্ট করে জটিলতা বাড়ে এবং শেষ পর্যন্ত অন্ধত্বের শিকার হতে হয়। এবং আমাদের যখন একটা কর্নিয়া পচে যায়, গলে যায়, তখন আমাদের কাছে আসে, তখন কিছু করার থাকে না। এটা হচ্ছে আঘাতজনিত বা চোখের কর্নিয়াজনিত অন্ধত্ব। তারপরে আমরা শিশুদের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো শিশুদের অন্ধত্ব, যে শিশুরা ছানি রোগে আক্রান্ত হয়, শিশুদের টেরা রোগ হয়, এগুলো কিন্তু অন্ধত্বের কারণ। এবং একটা শিশুর অন্ধত্ব প্রতিরোধ করতে পারলে জাতির ভবিষ্যৎটা আরো ভালো হবে, একদম বয়স্ক লোকের চেয়ে। সুতরাং শিশুদের অন্ধত্ব, আমাদের যে কিছু কুসংস্কার আছে, যেটা এটা ছোট বয়সে অপারেশন করা যাবে না, না, ছানি যদি পড়ে সেটা ছোট বয়সেই অপারেশন করতে হবে, জন্মগত ছানি যেটি, জি, এটা করতে হবে এবং চিকিৎসকের দ্বারে চলে যেতে হবে। এটা চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। সেটি নিয়ে বসে থাকা যাবে না, টেরা রোগ নিয়ে বসে থাকা যাবে না। টেরা এমন আছে, কিছু টেরা আছে হ্যাঁ সাথে সাথেই অপারেশন করতে হবে, আর কিছু আছে পরে করলেও চলবে, সেটা চিকিৎসক নির্ধারণ করবে, আপনি না। আমাকে আপনাকে যখন টেরা রোগী নিয়ে বসে থাকা যাবে না, এই সমস্যাটা হলে চিকিৎসকের কাছে যেতে হবে শিশুটিকে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, দুঃখজনক, যেটা আমাদের দেশে অনেক শিশু 12-13 বছর পরে গার্জেন নিয়ে আসেন, তার চোখে একটা চোখে দেখে না। তো এটা কেন হচ্ছে? আমাদের অ্যাওয়ারনেস। আমরা যখন স্কুলে ভর্তি দেব একটা বাচ্চাকে ভর্তি দেওয়ার আগে আমরা আই টেস্ট করে সার্টিফিকেটটা নিয়ে নেব যে তার আইজ আর ওকে অর নট। কারণ দেখা যায় তার এক চোখ ভালো আছে, আরেক চোখে দেখে না, কিন্তু ওই বাচ্চা তো ওটা বোঝার কোনো কথা না, সে এক চোখ দিয়ে কিন্তু পুরো কাজ হয়ে যাচ্ছে। সুতরাং জি, যখন আমরা 12-13 বছর বয়সে জানতে পারতেছি যে তার ওই চোখে দেখে না, ওই চোখে দেখে, তখন আমাদের করার কিছু থাকে না। সুতরাং ওই জিনিসটা 5 বছরের ভিতরে ওটা সমাধান হওয়া উচিত ছিল। আমার পরামর্শ হলো প্রত্যেক অভিভাবক বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন, স্কুলে ভর্তির আগে আই টেস্ট করে একটা সার্টিফিকেট নিয়ে যেন স্কুলে যান, এবং স্কুলের শিক্ষক যারা আছেন তারা যেন উইদাউট এনি আই সার্টিফিকেট তারা যেন এডমিশনটা না দেন, তাহলে বাচ্চাকে কিন্তু অন্ধত্ব থেকে ওনারা বাঁচিয়ে দিলেন। আচ্ছা, তার মানে যদি এমন হয় যে শিশুটি স্কুলে যাচ্ছে তার আগে যদি চেকআপের ফলে কোনো সমস্যা তার ধরা পড়ে, সেটি কি সেখানে চিকিৎসা করা সম্ভব? জি জি। আচ্ছা, 5 বছরের ভেতরে যদি ধরা পড়ে যায়, ইট ইজ রিকভারেবল, রিস্টোরেবল, দৃষ্টি ফিরে আসবে, অন্যথায় নয়। তাহলে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আচ্ছা, তো প্রতিরোধের আর কি বিষয় আপনার? আর যেটা হলো, আমি বেশি ওয়ারিড বাচ্চাদের নিয়ে। বাচ্চারা ইদানিং মোবাইল ব্যবহার করতেছে এবং মোবাইলকে এত বেশি, মোবাইলের ভিতরে মজে আছে, গেম টেম এগুলো নিয়ে, এবং আমরা গার্জেনরা অনেক সময় বাচ্চার জ্বালাতন থেকে বাচ্চার জন্য একটা মোবাইল হাত দিয়ে দিলাম, কিন্তু এই মোবাইলের কারণে তার অ্যাকোমোডেশন এত বেশি ব্যবহৃত হচ্ছে, ফলে তার চোখটা মাইনাস পাওয়ারের দিকে বেশি ধাবিত হচ্ছে। এই মাসে ছিল -1, এই 6 মাস পরে দেখা যায় -3, গার্জেন উদ্বিগ্ন, বাট আমরা দেখি না যে এটা কী কারণে হচ্ছে। সুতরাং বাচ্চাদের হাতে মোবাইল একদম এইভাবে দেওয়া যাবে না, যে সে অনবরত মোবাইল ব্যবহার করতেছে, এইভাবে দেওয়া যাবে না, তাতে চোখের দৃষ্টি ক্ষয় হয়ে যাবে। এই বিষয়ে আমাদের গার্জেনদের সতর্ক হতে হবে। এক, বাচ্চাদের হাতে চুকা জিনিস, তীক্ষ্ণ সূক্ষ্ম কোনো জিনিস নিয়ে খেলাধুলা এগুলো করা যাবে না। এর দ্বারা অসংখ্য বাচ্চা অন্ধ হয়ে যাচ্ছে, এর দ্বারা এই অসতর্কভাবে এই সমস্ত জিনিস, একটা এই কাঁটা কম্পাস নিয়ে খেলছে, একটা সিরিঞ্জ নিয়ে খেলতেছে, কত বাচ্চা যে সিরিঞ্জের গোতা খেয়ে অন্ধ হয়ে গেল। তারপর পেন্সিলের গোতা, মার্বেল খেলতেছে, মার্বেল পড়ে
ইয়ে হয়ে গেল, চোখটা অন্ধ হয়ে গেল। আসলে সচেতনতার বিকল্প নেই, সচেতনতার কোনো বিকল্প নেই। গার্জিয়ান লেভেলে আমাদের বেশি সতর্ক হতে হবে। একটা আমি বাচ্চা যেন বড়দের দিকে যাচ্ছি, যেটি আপনি বলছিলেন যে পাওয়ার জনিত সমস্যা, সেটি থেকে কিভাবে অন্ধত্বের দিকে যেতে পারে বা সেক্ষেত্রে করণীয় কি? বড়দের ক্ষেত্রে আসলে আমরা একটা হলো ছানির জনিত অন্ধত্ব, সেটা আমরা এটা ইজিলি রিকভার করা যাবে এবং এটা সচেতনতা তৈরি করতে হবে। চিকিৎসা আছে, এটা আস্থা জন্মাতে হবে মানুষের মধ্যে। অপেক্ষা করে ছানিটা পাকা হলে তারপরে আমি করব, ওটা পাকা হওয়ার প্রয়োজন নয়। আপনি যখন দেখতেছেন আপনার দৈনন্দিন কাজকর্মে অসুবিধা হচ্ছে, ওই ছানি আপনি রেখে চলার দরকার নেই, কারণ ছানি ইজিলি ট্রিটেবল, চিকিৎসা হচ্ছে। আপনি ওটা বসে থাকার দরকার কি? ছানিটা দূর করে দেন, সুন্দর দৃষ্টি নিয়ে আসেন, কাজ করেন, ভালোভাবে কাজ করেন। এটা হলো ছানিজনিত। ডায়াবেটিস জনিত অন্ধত্ব, এটা মারাত্মক আকার। কারণ ছানিজনিত অন্ধত্ব দেরি করলেও, ছানিটা অনেক পাকা হয়ে গেলেও তাও আমরা কিন্তু ভালো করে দিতে পারবো। কিন্তু ডায়াবেটিস জনিত অন্ধত্ব যেটা, সেটা যদি দেরি করা যায় কোনোভাবে রিকভার করা যাবে না। সুতরাং এটা বেশি সতর্ক থাকতে হবে, ডায়াবেটিস জনিত অন্ধত্ব, এবং নিয়ন্ত্রণে থাকতে হবে এবং রেটিনা স্পেশালিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হবে। আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। প্রতিরোধটাই এটা সাশ্রয়ী বটে। একটা রেটিনার অপারেশন 60-70 হাজার টাকা লাগে একটা অপারেশন, তাও দৃষ্টি কিন্তু পূর্ণাঙ্গভাবে আসবে সেটা গ্যারান্টিড না। কিন্তু আপনি প্রতিরোধ করতে পারলে আপনার ওই আর্থিক সাশ্রয় হবে, আপনার সবচেয়ে বড় মূল্যবান চোখটিকে আমরা বাঁচাতে পারছি, টিকে থাকবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অন্ধত্ব বা ব্লাইন্ডনেস, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এবং উপদেশ আমাদের আজকের অতিথি আমাদের দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব টিআরএক্স। টিআরএক্স বেসিক্যালি ইউজ করা হয়, যেটা আগের এপিসোডেও আমরা বলেছিলাম যে কমান্ডোজরা বা নেভি সিলসরা ইউজ করেন, যেহেতু তাদের মাসেলের অ্যাক্টিভেশনটা রাখার জন্য তাদের ওয়ার্কআউট করতে হয়, কিন্তু তারা অলওয়েজ অন দ্য মুভ থাকেন বলে তারা সব ইকুইপমেন্টস নিয়ে মুভ করতে পারেন না, ফলে এই টিআরএক্সটা ইউজ করেন। আমরা শিশুদের ক্ষেত্রে টিআরএক্সটা ইউজ করছি এজন্য যে রিংয়ের সাবস্টিটিউট হিসেবে। রিংয়ে ঝুললে পরে লম্বা হয়, এটা যেমন অনেকে এই ব্যাপারটা জানেন, এটা সঠিকই, কিন্তু রিংয়ের ব্যায়াম করার জন্য যে ধরনের ফিটনেস বা যে ধরনের সুপারভিশনটা লাগে, টিআরএক্সে দেখা যাচ্ছে যে সে তার চেয়ে আরও সেফার ওয়েতে সেম কাজগুলোই করা যায়। পাশাপাশি রিংয়ের ব্যায়ামগুলোতে কয়েকটা লিমিটেড কিছু ব্যায়াম করা যায়, বাট টিআরএক্সে অনেক ধরনের মুভমেন্টগুলো করা যায়, ফলে এই ব্যায়ামগুলোতে ওর লম্বা হওয়া থেকে শুরু করে ওদের মাসেলের সব ধরনের সব অ্যাক্টিভিটিগুলো করা যায়। তো আমরা এখানে টিআরএক্সের আজকে দেখব পুল আপ। আমাকে এখানে ব্যায়ামটা দেখাবে ছোট বন্ধু লিও। ওকে লিও, প্রথমে বিগিনার ভার্সনটা দেখাও তুমি। লিও প্রথমে শুরু করবে, বেসিকটা দেখো, বেসিক পুল আপ। ওকে, অ্যান্ড গো। ইয়েস ইয়েস, 1 2 3 4। ওকে, ডাউন। এবং যখন তুমি এভাবে ভালো পারছো তখন অ্যাডভান্স লেভেলে কি করতে হবে, পাটা স্ট্রেট করে ফেলে। ওকে, জাস্ট 2 টাইমস তুমি দেখাও কিভাবে অ্যাডভান্স লেভেলটা। অ্যান্ড আপ। ইয়েস, এটা অনেক বেশি। ইয়েস, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আপ, নাইস। তো এখানে আমরা যেটা দেখলাম যে সে পুল আপ করলো। পুল আপ করার সময় তোমার কোন মাসেলটায় বেশি স্ট্রেংথ পড়েছে বা তোমার কষ্ট হয়েছে কোন মাসেলটায়, চেস্টে, আর্মসে নাকি লেগসে? হ্যাঁ, আর্মসে। তো আমরা দেখছি যে যেহেতু রিংয়ের কাজটা করছে, তো রিংয়ের কাজটার জন্য যেই টেনশনটা পড়ছে, পাশাপাশি তার কি হচ্ছে চেস্টের এবং আর্মসের এখানটার গঠনটাও তার খুব সুন্দরভাবে হচ্ছে। বিগিনার লেভেলে যেহেতু পাটা ভাঁজ করে করছে, তখন কিন্তু কোর মাসেলটাও তাকে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে হচ্ছে, আর যখন স্ট্রেট লেগ করছে তখন আরও বেশি টোটাল বডির ওয়ার্কআউটটা হচ্ছে। তো আপনারা এই ব্যায়ামটা শিশুদের করানোর সময় খেয়াল করতে হবে যে প্রথমে অনেক বেশি লিওর মতো পুরোটা পারফেকশন আনাটা খুব কঠিন, দেখতে খুবই সহজ হলেও যেটা করবেন যে ওর যতটুকু লেভেল ততটুকুতে অল্প অল্প করে উঠবে, এবং যখন সে ভালোভাবে এটা পেরে যাবে তখন সে আস্তে আস্তে করতে করতেই সেটা বৃদ্ধি পাবে, তখন সে আরও চেস্ট যতটুকু উঠতে পারে ততটুকু উঠবে, তারপর যেন অ্যাডভান্স লেভেলটায় আপনারা যাবেন। এর আগে খুব বেশি জোরাজোরি করে করতে গেলে
অনেক সময় তার জয়েন্টে প্রেসার পড়তে পারে। সেই সেফটি মেজারটা আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন। প্রিয় দর্শক, চকলেট অনেক বাচ্চাদের অত্যন্ত পছন্দ করেন অনেক বড়রাও, কিন্তু কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এর মধ্যে তা কি আমরা জানি? চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। চকলেট খেতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আসলে খুঁজেই পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা সবাই কিন্তু চকলেট খেতে পছন্দ করি। আর এই চকলেটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এটি যথেষ্ট ক্যালোরি সমৃদ্ধ। তাই কিন্তু সচরাচর আমরা চকলেটকে প্রতিদিনের পুষ্টিযুক্ত খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখি না। আমাদের অনেকেরই ধারণা চকলেট ওজন বৃদ্ধি করে, বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে দেয়, তাছাড়া দাঁতের গঠনও নষ্ট করে, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু চকলেটের ভালো গুণ রয়েছে, এর মধ্যে কিন্তু ডার্ক চকলেট অন্যতম। ডার্ক চকলেটটি যে কোকোয়া ট্রির বিচি থেকে তৈরি হয় তা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডার্ক চকলেট বিভিন্ন ধরনের হার্টের সমস্যা রোধ করে। ভালো কোয়ালিটির ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ। তাছাড়া ডার্ক চকলেট কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলকে কিন্তু কমাতে সহায়তা করে। তাছাড়া ব্রেইনের ফাংশন ঠিক রাখতেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা অনেক ভালো পালন করে থাকে। তাই দর্শক বুঝতেই পারছেন যে ডার্ক চকলেটের আসলে যথেষ্ট ভালো গুণ রয়েছে, কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ। আর যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি, তবে ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ, তাই একটি নির্দিষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই তা নিতে হবে। এবং 100 গ্রাম ডার্ক চকলেট থেকে কিন্তু আমরা অলমোস্ট 550 থেকে 600 ক্যালোরি পেয়ে থাকি। কাজেই দর্শক বুঝতে পারছেন যে এটার অবশ্যই একটি পরিমিত পরিমাণে নিতে হবে এবং বেশি পরিমাণে খাওয়া যাবে না। আমি দর্শকদেরকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা সপ্তাহে প্রতিদিন একটি ছোট সাইজের ডার্ক চকলেট দিতে পারেন। আর বড়দের জন্য আমি বলবো যে আপনারাও চাইলে কিন্তু একটা ডার্ক চকলেট নিতে পারেন, তবে তা অবশ্যই 20 থেকে 25 গ্রামের বেশি হবে না। এবং আমি রিকমেন্ড করব প্রতিদিন রাতে ডিনারের পরে আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে এই ডার্ক চকলেট নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু সুখবর আছে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু চাইলে প্রতিদিন ডার্ক চকলেট নিতে পারেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 20 গ্রাম ওজনের একটি ডার্ক চকলেট নেন, তবে তার ব্লাড সুগার কন্ট্রোল হয়, কারণ তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধির ফলে কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার গতিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কাজেই দর্শক বুঝতে পারছেন যে ডার্ক চকলেটের অনেক ভালো ভালো গুণ রয়েছে। আর ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা রয়েছে, কারণ ডার্ক চকলেট কিন্তু ওজন বাড়ানোর গতিকে কমিয়ে দেয়, কারণ এর মধ্যে ফ্লেভোনলস নামে যে অ্যান্টিঅক্সিডেন্টটি রয়েছে, অর্থাৎ ডার্ক চকলেটের মধ্যে যে কোকোয়াটা রয়েছে তার মধ্যে ফ্লেভোনলস নামে এই অ্যান্টিঅক্সিডেন্টটি কিন্তু আমাদের ওজন বাড়ার গতিকে কিন্তু কমিয়ে দেয়। সুতরাং আপনারা কিন্তু চাইলে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিদিন 10 থেকে 15 গ্রামের ছোট্ট সাইজের কিন্তু একটি ডার্ক চকলেট অবশ্যই নিতে পারেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি জিনিস বলবো, তা হচ্ছে অবশ্যই ডার্ক চকলেট কেনার সময় খেয়াল করে কিনবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডার্ক চকলেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে। অবশ্যই সেটার মধ্যে 70% অর্থাৎ 70% কোকোয়া আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড কোলেস্টেরল, ধূমপান ও ডায়াবেটিক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই এগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। তো নন ক্যান্সারের যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলোর মধ্যে সিম্পল সিস্ট আমরা বলি, যে কোনো কারণে যদি লিভারে পানি জমে সেটাকে সিস্ট বলা হয়, এবং সেটাও যদি খুব বড় হয়, কোনো প্রেশার সিমটম করে,
আশেপাশের অর্গানকে বাধা দেয়, চাপ দিয়ে ব্যথা এসব সিমটম করে, তাহলে আমরা ওগুলো অপারেশন করতে পারি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।